আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মুস্তফা ফিরোজ, একটা জিনিস আমরা খেয়াল করলাম, আমরা দেখলাম যে নির্বাচনের আগে থেকে তরুণদের দল বলতে আমরা এনসিপি কে বুঝতাম, যে সেটা সবাই এখানে দলের সবাই তরুণ এবং তরুণরা এই দলে যুক্ত হবে এরকম একটা প্রত্যাশা নিয়ে তারা একটা দল গঠন করল। কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম যে তারা এমনি অভিজ্ঞ লোকদের খুব একটা ভিড়াতে পারেনি, যেমন আছে, কিন্তু তারা নিজেরা যোগাযোগ করা শুরু করলো বিভিন্ন প্রবীণ লোকদের সঙ্গে। যেমন চট্টগ্রামে মনির আলম, তার সঙ্গে যোগাযোগ করলো, শেষ পর্যন্ত অবশ্য কাজ হয়নি, এরকম দেখলাম। কিন্তু এর বিপরীতে তাদের যে নির্বাচনী জোট সঙ্গী ছিল জামাত ইসলাম, আমরা তাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছি যে তারা বিভিন্ন স্থানীয় নির্বাচন এবং বিভিন্ন নির্বাচনে দলীয় নেতৃত্বে তরুণদেরকে একটা প্রাধান্য দেওয়ার প্রবণতা। তবে এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা ঘটলো ঢাকা সিটি নির্বাচনে। তারা সাদিক কায়েমকে, ডাকসুর ভিপি, তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারটা মোটামুটি তারা স্থির করেছে। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তো এদিকে এনসিপি থেকে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নামও আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু এটা স্পষ্ট হয়েছে যে জামাত আলাদাভাবে নির্বাচন করবে। মানে তারা তরুণ বলতে নিজেদের তরুণদের উপরে নির্ভর করছে, অন্য দলের তরুণদের উপর নয়। এটা আসলে আমাদের রাজনীতিতে আপনি এটার কি প্রভাব অথবা কি প্রবণতা লক্ষ্য? মানে এই আহ সিদ্ধান্ত পরিকল্পনা বা সামনের এই নির্বাচনটার অনেকগুলো দিক আছে এটার মধ্য দিয়ে। এবং আহ জামাত এটা এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিল বিএনপির দিকেও, এনসিপির দিকেও। সবচেয়ে বোধহয় সংকটের মধ্যে পড়ে যাবে এনসিপি, কারণ এনসিপির আসল শক্তি কি প্রকাশিত হয়নি। সবাই বলছে যে জামাতের উপর ভর করে আসলে তারা জিতেছে জাতীয় নির্বাচনে। এবারের নির্বাচন যদি আলাদাভাবে তারা নির্বাচনটা করে, বিশেষ করে এই যে 12টা সিটির মেয়র নির্বাচন, তখন বোঝা যাবে যে তরুণরা আসলে তাদের দিকে আছে নাকি জামাতের দিকে আছে। জামাত মনে করে যে টোটাল জুলাই আন্দোলনে নানা ব্যানারে আসলে তাদের লোকজনই আন্দোলন করেছে। এখন যারা এনসিপির ব্যানারে যে তরুণরা আছে, এই তরুণদেরও কাউকে কাউকে তাদের নিজেদের লোক মনে করে। এই যে আমরা বহুল আলোচিত যে গুপ্ত কথাটা আসলে আসছে এই কারণে, এটা সাদিক কায়েমরা যখন নাকি ছাত্রলীগের খোলস ছেড়ে যখন বললো যে আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, আমরা আসলে শিবির, তখন ইয়ে হলো যে সবাই কি খোলস ছেড়ে বের হয়ে আসলো, নাকি এখনো খোলসের মধ্যেই থাকলো, অন্যান্য ব্যানার ব্যবহার করে তারা অ্যাক্টিভ। এবারের যদি এনসিপি নির্বাচন করে তাহলে বোঝা যাবে যে তরুণদেরকে নিয়ে তারা নামতে পারলো কিনা। নাসিরুদ্দিন পাটোয়ারি যেমন ঢাকা 8 আসনে যথেষ্ট পরিমাণ সে ঘোরাঘুরি করলো, এক ধরনের দেখালো যে তরুণদের সম্পৃক্ততা আছে, বা নাহিদ ইসলাম বা সার্জিস আলম। কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে তখন তারা জামাতের উপর ভর করে নির্বাচনটা করছে। তো এটা তাদের জন্য এই নির্বাচনে যদি তারা ভালো, মানে জয় বাদ দিলাম, যদি ভালো ভোটার টানতে না পারে তাহলে বোঝা গেল যে এনসিপির অগ্রযাত্রা এখানে থেমে যাবে, একটা ইঙ্গিত পাওয়া যাবে। জামাতের জন্য আহ এই চ্যালেঞ্জটা যে সত্যি সত্যি তরুণরা আসলে আছে কিনা তাদের সাথে। এবং আগে তারা এনসিপি কে নিয়ে, অন্যান্যদেরকে নিয়ে একটা মানে এক ধরনের জোট ছিল, মোটামুটি জামাতের জোট, 11 দলীয় জোট। এবং এখন তারা যেহেতু এককভাবে করবে, এককভাবে তারা বিএনপি কে মোকাবেলা করতে পারবে কিনা, এটা একটা জামাতের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে বিএনপির জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলের জনপ্রিয়তাটা কিন্তু নিচের দিকে নামতে থাকে কোথাগত। আর এই নির্বাচনটা যেহেতু সাথে সাথে হচ্ছে না, জাতীয় নির্বাচনের পরপরই হচ্ছে না, বেশ গ্যাপ রেখে, ধরেন ডিসেম্বর থেকে শুরু হবে, তারপরে পরের বছর, তার মানে আরো এর মধ্যে 6-7 মাস চলে যাবে, 8 মাস চলে যাবে। তখন এখন যে জনপ্রিয়তাটা আছে বিএনপি, এটা কি থাকলো কি থাকলো না, এটা বোঝা যাবে শহর অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে,
যে তারা যদি এখানে ভালো ফল করতে পারে তাহলে বোঝা যাবে যে না, তা মানে বিএনপি আগায় যাচ্ছে। আর যদি সেটা না হয় তাহলে বোঝা যাবে যে না, বিএনপি আসলে তাদের জনপ্রিয়তাটা কমে যাচ্ছে। তো বিএনপির জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেল। বিএনপি এটা বেশ মানে আহ, দূরবর্তী সময় এই নির্বাচনটা ঘোষণা করে নিজে নিজে একটা চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি করলো। জামাত এই সুযোগটা নিচ্ছে। বিএনপি এখন দলের চেয়ে সরকারের দিকে তাদের মনোযোগটা বেশি। এই সুযোগে আহ, জামাত এখন তার সাংগঠনিক ভাবে দলীয় বৃত্তটা বাড়াতে পারছে। তার যেহেতু কোনো সরকারি দায়িত্ব নেই, সে কেবল মাঠে ময়দানে তার সংগঠন নিয়ে এগোতে থাকবে। এটা একটা তাদের একটা অ্যাডভান্টেজ পজিশন। আর ক্ষমতায় থাকার কারণে যেটা হয়, তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, দখলবাজি, এসব কারণে ক্ষমতাসীনরা সাধারণত বদনাম করে। এখন এই বদনামের এটাকে হয়তো জামাত পুঁজি করে তারা তাদের একটা ভালো অবস্থা তৈরি করতে পারবে। এটা হলো আপনি যেটা বললেন যে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, দখলদারি, তো এগুলো বেড়ে এগুলো মানে বিএনপির জনপ্রিয়তাকে কমাতে পারে। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৃণমূলের চাঁদাবাজির অথবা বিভিন্ন অভিযোগে বিএনপি অনেক তাদের নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে। কিন্তু তারা ক্ষমতায় আসার পর সেই বহিষ্কারের মতো ঘটনা কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এই দেখতে না পাওয়া কি প্রমাণ করে যে তাদের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করছে না, নাকি এটা প্রমাণ করে তারা ওই চাঁদাবাজদেরকে সাহায্য করার ব্যাপারে আগের মতো আর আন্তরিক না অথবা প্রয়োজন মনে করছে না? এটা দুই রকম ব্যাখ্যা আছে। কারণ আমরা দেখছি যে তালিকা তৈরি একটা ঘোষণা দিছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখবেন যে পুলিশ ছদ্মবেশ দিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অনেক গ্রেপ্তার চলছে প্রতিনিয়ত। মাদকের পাশাপাশি চাঁদাবাজ, রাহাজানি যেগুলি হচ্ছে, তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। এবং এই অভিযানটা যদি তারা করতে পারে তাহলে বোঝা যাবে যে তারা সফল হবে। তারা জনমনে একটা মানে মানে ধারণা দিতে পারবে যে চাঁদাবাজ, তারপরে মাদক কারবারি, মানে তাদের ব্যাপারে কোনো দলীয় কোনো পরিচয় হবে না। তাদেরকে একটা অপরাধ হিসেবে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। এইটা এইটার উপর নির্ভর করবে যে বিএনপি তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তাটা ধরে রাখতে পারবে কিনা। যদি আপনি যেটা বলছেন যে এখন তো আগের মতো দেখা যাচ্ছে না, তো একেবারে দেখা যাচ্ছে না তা না, কোনো কোনো ক্ষেত্রে ঘটনা তারা করছে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে না। যেমন ধরেন কুমিল্লায় একটা ঘটনা ঘটছে যে এক চাঁদাবাজের অভিযোগে একজনকে অ্যারেস্ট করলো রাত্রের বেলায়, 12টার সময় তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। তারপরে ঢাকাতেও সম্ভবত এরকম কিছু কিছু ঘটেছে। তবে ওই যে এটা যদি প্রবণতাটা যদি বাড়তে থাকে, তাদের বিরুদ্ধে যদি সত্যি সত্যি অভিযানটা না নেয়, তাহলে কিন্তু বিএনপির জন্য আহ এটা কঠিন হয়ে যাবে। তখন ওই বিএনপি কে মানে যে কোনো স্থানীয় নির্বাচনে জেতার জন্য প্রশাসন, পুলিশ তাদেরকে ব্যবহার করতে হবে। সেটা মানে বিপজ্জনক হবে। কারণ অতীতের অভিজ্ঞতা তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই কাজগুলি করতে করতে তাদের অবস্থা একেবারে শূন্যে চলে গেছিল। আমার ধারণা যে বিএনপির মাথায় এগুলি আছে, এবং তারা ওই যে তালিকা করছে ওই লোকাল নির্বাচনের আগেই তারা তৃণমূলে এমন একটা ধারণা দেবে যে না, বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতি, দখলবাজি এগুলির মধ্যে যুক্ত না। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে যখন কোনো একটা দল সরকারে যায় স্বাভাবিকভাবে তাদের জনপ্রিয়তাটা কিছুটা নিচের দিকে থাকে, মানে কমতে থাকে দিন দিন। কারণ আমাদের মতো দেশে মানুষের তো চাহিদা শেষ নাই, এই চাহিদা মেটাতে গেলে একটু ঝামেলায় পড়তেই হয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হওয়ার আগে বিএনপি কিন্তু তড়িঘড়ি করে বিশেষ করে সিটি কর্পোরেশনগুলিতে প্রশাসক নিয়োগ করে দিয়েছে। এবং প্রশাসক নিয়োগের ফলে যাদেরকে নিয়োগ করেছে প্রশাসক হিসেবে অনেকে ধরে নিচ্ছে, অনেকে বলা বলি করছে যাদেরকে প্রশাসক বানানো হয়েছে তারাই হয়তো আলটিমেটলি এই সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেবে। এটা যদি হয়, ধরেন 1 বছর 6 মাস পরে যদি নির্বাচনটা হয়, তাহলে কি তারা যদি ফ্রেশ প্রার্থী হিসেবে থাকতো তাহলে কি তাদের জনপ্রিয়তাটা বেশি হতো, নাকি 1 বছর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পর তার জনপ্রিয়তাটা ভোটের পরিমাণটা বাড়বে বলে মনে করেন? এটা কি এটাও বিএনপির জন্য বিএনপির একটা ভুল সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত। জি,
আমি বুঝতে পারছি এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এই প্রশাসনিক লেভেলে আমলাতন্ত্রকে দিয়ে আরো 3 মাস বা 4 মাস বা 6 মাসও চালাতে পারতো, কিন্তু ওই যে দরকার ছিল ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে সামনে আনা, কারণ ইতিমধ্যে প্রশাসক হিসেবে যারা দায়িত্ব পালন করছে তাদের বিরুদ্ধে দুইটা জিনিস দাঁড়াচ্ছে। একটা হলো যে ওই অঞ্চলে যে বিএনপির আরো ক্যান্ডিডেট আছে তারা ওই প্রশাসক যে মানে ব্যর্থ সেটা প্রমাণের জন্য তারা দলীয়ভাবে চেষ্টা করবে, এটা হলো আভ্যন্তরীণ সংকট। আর একটা হলো পাবলিকলি এটাকে ক্যাশ করার চেষ্টা করবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, এবং জনগণের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া হবে যে না, প্রশাসক হিসাবে সে খুব একটা সফল হচ্ছে না, ফ্রেশ ক্যান্ডিডেটের দিকে তারা ঝুঁকবে বেশি। তো আমার এখনো মানে যেটা ধারণা যে প্রশাসক নিয়োগ দলের পক্ষ থেকে যারা জাতীয় নির্বাচনে ভালো করতে পারেনি, পরাজিতদেরকে প্রশাসক মানে ওদের অনেক জায়গায় করা হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত হয়নি, এটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটার হয়তো একটা খারাপ ফলাফল আসতে পারে বিএনপির জন্য। আচ্ছা, আমরা এটি আমার শেষ প্রশ্ন, আমি আজকে আর লম্বা করবো না। আমরা দেখেছি যে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের দ্বিতীয় দিন, এবং এই নির্বাচনে আওয়ামী পন্থী কোনো আইনজীবী নির্বাচনে অংশ নিতে পারছে না। প্রায় 40 জন প্রার্থী ছিল, তাদেরকে নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। এবং এই যে বাতিল করার যে প্রবণতা, তারা নির্বাচনে প্রার্থী হতে পারছে না। তারা বলতেছে যে জুলাই আন্দোলনের, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দাবির প্রেক্ষিতে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে, অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে তাদের জড়িত থাকার কারণে বাতিল করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কেবল এখানে না, আমরা কিন্তু এর আগেও দেখতাম, আওয়ামী লীগ আমলেও দেখেছি যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগ আমলেও এখানে বিএনপি কিন্তু জিতেছে, আমরা দেখেছি। এবং এই নির্বাচনটাকে আমরা সবাই খুব ভালো মনে করতাম। তো এই নির্বাচনের এই যে আওয়ামী লীগদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, সারা দেশেই এই ধরনের প্রবণতা ছিল। তো এই প্রবণতাটা আসলে কোন দিকে ইঙ্গিত করে? তাহলে আগামী যে নির্বাচনগুলো হবে, যেমন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন, সেখানেও কি এই একই কাজ হতে থাকবে? স্থানীয় সরকার নির্বাচন যদি নির্দলীয় ভাবে হয়, সেখানেও কি একই জিনিস হবে? অথবা যদি দলীয় ভাবে হয়, সেখানে কিন্তু কাউন্সিলর কিন্তু দলীয় ভাবে হয় না, নির্দলীয় ভাবে হয়, সেখানেও কি আমরা একই প্রবণতা দেখতে পাবো? এবং যদি সেটা দেখি, তাহলে সেটা কি বিএনপির জন্য ভালো কিছু হবে? এখানে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচনটা, এটা খুবই লাস্ট আওয়ামী লীগের আমলে ধারাবাহিকভাবে ভালো নির্বাচন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবেও ভালো নির্বাচন হচ্ছিল, কিন্তু সর্বশেষ দুইটা নির্বাচনটা আওয়ামী লীগ এটাকে একদম মানে পাল্টায় দেয়, এবং প্রতিদ্বন্দ্বীদেরকে মানে ভোট করতে না দেয়া, অনেক কেলেঙ্কারির এটা। এবং দেখলাম যে এই ব্যবস্থার হয়তো একটা পরিবর্তন ঘটবে, একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে, কিন্তু দেখলাম যে না, ওই শেখ হাসিনার ওই খারাপ জিনিসটাকে অব্যাহত রাখা হচ্ছে, এটা খুব দুঃখজনক। প্রেস ক্লাবের নির্বাচনটা আপনি জানেন মানে কেমন মানে হইতে পারে, কেন স্থগিত হয়ে গেল লাস্ট এটা, সেটা রহস্যজনক। এটা কোনো ভালো অ্যাটিচিউড মানে হয়নি প্রেস ক্লাবের ক্ষেত্রে। এবং এই খারাপ জিনিসগুলিকে নিয়ে চলার চেষ্টাটা কেন, যেখানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা বলি যে মানে এটা নির্বাচনটা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, একদম নিরপেক্ষ সুষ্ঠু। এই কনসেপ্টটাই তো ছিল 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মূল উপজীব্য। তাহলে আমি এসে এখন কেন মানে একদম লোকাল লেভেলের নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের নির্বাচনে আমি কেন এটা প্রতিষ্ঠা করতে পারছি না? এটা তো খুবই মানে অশনি সংকেত, খারাপ আলামত। এইটা যদি চলতে থাকে এটা খুব খারাপ হবে। পরে হবে কি, রাজনৈতিক দিক নির্দেশনা এবং ডিসিশনের উপর নির্ভর করে। এটা যদি না থাকে, তাহলে লোকাল পর্যায়ে যেটা হবে, পুলিশ প্রশাসন দেখবে যে ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং সে ওখানকার লোকালিও বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করার চেষ্টা করবে। কারণ সেটা যদি সে না করতে পারে, তাহলে বলবে যে তুমি ব্যর্থ, তুমি কিসের ওখানে ডিসিএসপি হয়েছো। তো এই জন্য পলিটিক্যাল দিক নির্দেশনাটা খুব জরুরি। যে শেখ হাসিনার আমলে
খারাপ কি কি হয়েছে এটা তালিকাভুক্ত করে ভালো কি বা তার বিপরীতে ভালো কি কি হবে সেটা একটা সিদ্ধান্ত নেওয়ার একটা মানে একেবারে খুবই জরুরি। এটা যদি এইভাবে চলতে থাকে এটা তাহলে আর আওয়ামী লীগের সঙ্গে বর্তমান অবস্থা কেউ আর বলবে যে সবই তো এক, যে যা লঙ্কায় সেই হয় রাবণ, এই কথাগুলি কিন্তু সবাই বলতে থাকবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের কিন্তু এটা নিয়ে সবসময় আতঙ্ক ছিল যে নির্বাচনগুলি কেমন হবে। আমাদের এই আতঙ্কের কথা আমরা আওয়ামী লীগ আমলেও বলেছিলাম যে আপনারা যে কাজই করছেন তার বিচারের ভারটা জনগণের উপর ছেড়ে দিন, জনগণকে সিদ্ধান্ত নিতে দিন তারা কি করে। কিন্তু যদি জনগণের উপরে সেই আস্থাটা আপনারা না দেখাতে পারেন, যেটা আমরা বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের নির্বাচনে গত কয়েকদিন ধরে দেখছি, এটা যদি আপনাদের স্থানীয় সরকার নির্বাচন অথবা অন্যান্য পেশাজীবী সংগঠন অথবা জাতীয় জীবনে আমরা দেখতে থাকি, তাহলে আর কি পার্থক্য থাকবে? তাহলে তো ওই যে বলে না, যে লাউ সেই কদু, একই তো হলো। আমরা এগুলো চাই না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।